হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে ছায়া স্মার্ট ক্লাসে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। আমরা আলোচনা করছিলাম ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টার স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই চ্যাপ্টারের আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। পরিবহন দ্বারা আহিতকরণ। দেখো, এই ব্যাপারটা অলরেডি আমি বলে দিয়েছি। ধরো একটা নিস্তড়িত পদার্থ, তাহলে এর মধ্যে কি যে পরিমাণ প্লাস আছে সেই পরিমাণই মাইনাস আছে, তবেই তো নিস্তড়িত। এবার এই পদার্থর কাছে এই পদার্থটা তুমি ধরো প্লাস আধানে আহিত। এই প্লাস আধানে আহিত মানে কি? তাহলে এখানে নিশ্চয়ই কিছু পরিমাণ প্লাস আধান বেশি আছে। তো তুমি যখনই একে টাচ করবে, তাহলে এখান থেকে প্লাস আধানগুলো কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তখন কি হয়ে যাবে? এখানে তো যে পরিমাণ প্লাস ছিল সেই পরিমাণ মাইনাস ছিল, তাহলে এক্সেস পরিমাণ প্লাস চলে আসার কারণের জন্য এ কী হবে? ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। ঠিক একইভাবে যদি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কোনো বস্তুকে যদি এর সঙ্গে টাচ করাও, তাহলে এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত মানে এখানে কি ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, মানে ঋণাত্মক আধানের পরিমাণ বেশি আছে ধনাত্মক আধানের তুলনায়। তাহলে সেই ঋণাত্মক আধানের পরিমাণ বেশি থাকা কোনো পদার্থকে যদি একটা নিস্তড়িত পদার্থের সঙ্গে তুমি টাচ করো, তখন কি হয়ে যাবে? না, সেখান থেকে ঋণাত্মক আধান কিন্তু কি এখানে চলে আসবে। তো যখন চলে আসবে তখন কিন্তু কি এ কিন্তু নিস্তড়িত পদার্থটা কিন্তু কি আহিত হয়ে যাবে। অর্থাৎ আমরা এই যে আধান এলো টাচ করার জন্য, স্পর্শ করার জন্য, এক বস্তু থেকে অন্য বস্তুতে আধান যে এলো, এই আধান আসার মাধ্যমে যে আহিত হলো, এই ঘটনাটাকে আমরা কি বলছি? না পরিবহন দ্বারা আহিতকরণ। ওকে, পরিবহন দ্বারা আহিতকরণ ছাড়াও কিন্তু আরও একরকমভাবে আহিতকরণ করা যায়। আমি আসছি সেই জায়গাতে। এরপর আমরা চলে আসবো তড়িতাবেশ, যেটা এইমাত্র বলছিলাম যে পরিবহন দ্বারা আহিতকরণ ছাড়া আরও একটা ভাবে কিন্তু আহিতকরণ করা যায়, সেটা হচ্ছে এই তড়িৎ আবেশ দ্বারা আহিতকরণ। কিন্তু তার আগে আমাদের জানতে হবে তড়িৎ আবেশ জিনিসটা কি। তড়িৎ আবেশের ডেফিনেশনটা আমাদের ছায়া প্রকাশনীর বইতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা বলা আছে। কি বলা আছে? না, একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহী কাছে এনে, ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটাই, পরিবাহীর কাছে এনে, পরিবাহীর সঙ্গে কিন্তু কি স্পর্শ করলে হবে না। কি বলছে? একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে তড়িতাবেশ বলা হচ্ছে। অর্থাৎ একটা বস্তুকে, তড়িতাহিত বস্তু কে কার কাছে আনছি? একটা নিস্তড়িত বস্তুর কিন্তু কি কাছে আনছি, এনে সেই নিস্তড়িত বস্তুটাকে সাময়িকভাবে তড়িৎগ্রস্ত কিন্তু করছি। যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা কি বলছি? তড়িৎ আবেশ বা ইন্ডাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তো ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের মাধ্যমেও কিন্তু কি করা হচ্ছে? না আহিতকরণ করা হচ্ছে। যেমনটা ধরো এই নিস্তড়িত বস্তু, এই নিস্তড়িত বস্তুর কাছে তুমি একটা কি করলে? না ঋণাত্মক আধানে আহিত বস্তুকে তুমি কি করলে? নিয়ে এলে। তাহলে কি হলো? ঋণাত্মক আধানে আহিত বস্তুকে তুমি যদি নিয়ে আসো, এই নিস্তড়িত বস্তুর ধনাত্মক আধানগুলো কে কি করলো? ও আকর্ষণ করলো। অর্থাৎ ধনাত্মক যে আধানগুলো আছে সেই আধানগুলোকে কি আকর্ষণ করলো। তুমি কিন্তু স্পর্শ করোনি, কিন্তু এই ঋণাত্মক আধানে আহিত বস্তুকে কাছে এনেছো। কাছে আনার ফলে কি হলো? ধনাত্মক আধানগুলোকে কিন্তু কি আকর্ষণ করলো। তাহলে ধনাত্মক আধানগুলো আকর্ষিত হয়ে ধনাত্মক আধানগুলো এই পাশে সরে চলে এলো। তাহলে ঋণাত্মক আধানগুলো কোন পাশে সরে যাবে? না বিপরীত পাশে সরে চলে গেল। তাহলে ফলস্বরূপ এই বস্তুটা কিন্তু কি তড়িতাহিত হলো। কতক্ষণ ধরে তড়িতাহিত হলো? যতক্ষণ তুমি এই বস্তুটাকে এর কাছে রাখবে ততক্ষণই কিন্তু এই তড়িতাহিত অবস্থায় থাকবে। তুমি যেমনি বস্তুটাকে সরিয়ে নিয়ে যাবে, এও কিন্তু আবার কিন্তু পুনরায় ধনাত্মক এবং ঋণাত্মক আধান নিজেদের মধ্যে সুষমভাবে বণ্টিত হয়ে গিয়ে আবার কিন্তু কি নিস্তড়িত কিন্তু কি হয়ে যাবে। হয়েছে? অর্থাৎ এইভাবে তড়িৎ আবেশ দ্বারাও কিন্তু কোনো বস্তুকে কিন্তু কি সাময়িকভাবে কিন্তু কি আহিত কিন্তু করা যায়। ওকে, এবার আমরা চলে আসি না ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে তড়িতাবেশের ব্যাখ্যা। এই ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে তড়িতাবেশের ব্যাখ্যা মানেই আমরা প্রথম যে ঘটনাগুলো বলেছিলাম সেই ঘটনাগুলোকেই আবার বলবো, যেটা এইমাত্র আমি বললাম। কি হলো? আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। এবার ধরো পজিটিভ আধান দিয়ে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ধরো এই একটা নিস্তড়িত বস্তু, তাহলে এর মধ্যে যতগুলো ধনাত্মক আধান আছে ততগুলো ঋণাত্মক আধান আছে। এইবার তুমি একটা কি করলে? না ধনাত্মক আধানে আহিত বস্তুকে কাছাকাছি আনলে। কি করলে? না ধনাত্মক আধানে আহিত বস্তুকে তুমি কাছাকাছি আনলে। তাহলে এই পদার্থটার মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। এই ধনাত্মক আধানের প্রভাবে মুক্ত ইলেকট্রনগুলো সব কাছাকাছি চলে এলো, আকর্ষণের কারণের জন্য কাছাকাছি চলে এলো। তাহলে যদি মাইনাসগুলো এক পাশে সরে চলে আসে, তাহলে প্লাসগুলো কি হবে? তার বিপরীত পাশে সরে চলে গেল।
প্লাসগুলো তার বিপরীত পাশে সরে চলে গেল। তাহলে মুক্ত ইলেকট্রন যদি না থাকতো এই প্লাস ওই আধানগুলোকে আকর্ষণ করতে পারতো না। অর্থাৎ ঘটনা হচ্ছে এটাই যে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনগুলো এই প্লাস চার্জের কারণের জন্য প্লাস চার্জের কাছাকাছি জায়গায় কিন্তু কি চলে যাওয়ার চেষ্টা করলো। ফলে কি হলো, এই নিস্তরিত বস্তুর মধ্যে প্লাস এবং মাইনাসের মধ্যে কি ঘটলো, একটা পোলারাইজেশন ঘটলো, মেরুকরণ ঘটলো। অর্থাৎ বস্তুটা সাময়িকভাবে কি হলো না তড়িৎগ্রস্ত হয়ে পড়লো। অর্থাৎ মুক্ত ইলেকট্রন পোলারাইজড হওয়ার কারণের জন্য, মুক্ত ইলেকট্রনের মেরুকরণের কারণের জন্য কোনো বস্তুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের কিন্তু কি মেরুকরণ কিন্তু কি ঘটছে, এবং সেই ঘটার ফলেই কিন্তু কি তড়িতাবেশের ঘটনা কিন্তু কি ঘটছে। ওকে, তাহলে তড়িতাবেশ কি জিনিস আমরা জানলাম, সংজ্ঞাটা আমাদের ছায়া প্রকাশনী বইতে আছে, আগেই বললাম। কোনটা ইম্পর্টেন্ট কথা বললাম না, কোনো বস্তুকে, কোনো আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে আনার কথা বলেছি, স্পর্শ করার কথা বলিনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে এটাকে ব্যাখ্যা করলাম যে মুক্ত ইলেকট্রনগুলো কোনো আহিত বস্তুর কাছাকাছি নিয়ে আসার কারণের জন্যই কিন্তু কি এই তড়িতাবেশের ঘটনাটা কিন্তু কি ঘটছে। ঠিক একই ঘটনা কিন্তু কুপরিবাহী পদার্থের ক্ষেত্রেও কিন্তু ঘটে থাকে। আমি এইমাত্র যে কথাটা বললাম সেটা সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে বললাম, কারণ সুপরিবাহী পদার্থের মধ্যেই কি হয় না মুক্ত ইলেকট্রনের সংখ্যা কিন্তু কি পর্যাপ্ত পরিমাণে থাকে। কিন্তু এখানে তড়িতাবেশের সংজ্ঞাতে যখন আমরা বলেছি তখন কিন্তু বলেছি একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে আনলে। আমি পরিবাহীর কথাই মাত্র বললাম, অন্তরকের কথা কিন্তু আমি কি বলিনি। কিন্তু অন্তরকের ক্ষেত্রেও কি হয়, একই ঘটনা ঘটে। অন্তরকের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, অন্তরকের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা তুলনামূলক কি থাকে, অনেক কম থাকে, বা থাকে না বলতে গেলেই চলে। সেই কারণে তারা তড়িৎ পরিবহন কি করতে পারে না। তো যখন কোনো একটা কুপরিবাহী বস্তু, ধরো এটা একটা কুপরিবাহী বস্তু, এর পাশে আর একটা ধনাত্মক আধানে আহিত আমি বস্তুকে কাছাকাছি এনেছি, তখন এই ধনাত্মক আধানে আহিত বস্তুটা এই কুপরিবাহী বস্তুর মধ্যে স্বল্প সংখ্যায় থাকা যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তাদেরকে তো এদিকে মেরুকৃত করেই। এর সঙ্গে সঙ্গে এর সংখ্যাটা খুবই কম, এর সঙ্গে সঙ্গে আরও একটা কিন্তু মেরুকরণ ঘটে। কি ঘটে না, এর মধ্যে থাকা যে নিস্তরিত পরমাণুগুলো আছে সেই নিস্তরিত পরমাণুর মধ্যে কি থাকে না বাউন্ড ইলেকট্রন থাকে, বদ্ধ ইলেকট্রনগুলো থাকে, যেগুলো নিউক্লিয়াস চার দিয়ে ঘোরে। তো ওগুলোকে আমরা ইলেকট্রন ক্লাউড হিসাবে আমরা কিন্তু কি বা ভাবতে পারি, বা ইলেকট্রনের মেঘ হিসেবে ভাবতে পারি। তো ইলেকট্রন ক্লাউডগুলো কি হয়, এই ধনাত্মক কথাগুলোর অর্থাৎ এই পজিটিভনেসের কারণের জন্য কি হয় এদিকে সরে চলে আসে। তাহলে একটা পরমাণুর পজিটিভনেসটা এইদিকে সরে আসে, আবার নেগেটিভনেসটা কি হয় এদিকে সরে যায়। তাহলে একটা পরমাণু, প্রত্যেকটা পরমাণু যদি এই ধরনের ঘটনা ঘটে, এদিকে তার নেগেটিভ, এদিকে তার পজিটিভ, এদিকে তার নেগেটিভ, এদিকে তার পজিটিভ, এদিকে তার নেগেটিভ, এদিকে তার পজিটিভ, কিন্তু এরা কিন্তু নিস্তরিত অবস্থাতে আছে, কারণ নাম্বার অফ মানে অরবিটাল ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন সংখ্যা কি সমানই আছে, জাস্ট এটা মেরুকৃত হচ্ছে। কার জন্য না এই প্লাসের জন্য কিন্তু কি মেরুকরণ কিন্তু কি ঘটছে। তখন কি হয় এরা সরে চলে আসে, ফলে এই ঋণাত্মকতাটা সরে চলে আসার জন্য এ কিন্তু কি হয় আকর্ষণ করতে শুরু করে। অর্থাৎ কি কোন ঘটনা ঘটে না আবেশের ঘটনা কিন্তু কি এক্ষেত্রেও কিন্তু ঘটে। তাহলে কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে একসঙ্গে যে স্বল্প সংখ্যায় মুক্ত ইলেকট্রন আছে তারা তো গুরুত্বপূর্ণ রোল প্লে করেই, কিন্তু সেটা সংখ্যায় খুব কম থাকে। এর সঙ্গে সঙ্গে কারা মেরুকৃত হয় না ওই কুপরিবাহী পদার্থের মধ্যে থাকা পরমাণুগুলোও কিন্তু কি মেরুকৃত কিন্তু কি কিছুটা হয়ে থাকে, এবং আবেশের ঘটনা কিন্তু কি ঘটায়। এবার হচ্ছে আবেশী, আবিষ্ট আদান, মুক্ত এবং বদ্ধ আদান। অর্থাৎ কি না ইনডিউসিং অ্যান্ড ইনডিউস চার্জ, ফ্রি অ্যান্ড বাউন্ড চার্জ। কি জিনিসটা, ধরো এ একটা বস্তু, এর কাছে তুমি একটা ধনাত্মক আধানে আহিত বস্তুকে এনেছো, কাছে এনেছো, তার মানে এখানে কি ঘটনা ঘটবে, স্পর্শ করনি, তার মানে কি ঘটনা ঘটবে, তড়িতাবেশের ঘটনা ঘটবে। তড়িতাবেশের ফলে কি হবে না এখানে মাইনাস আধানগুলো কিন্তু কি হবে চলে আসবে। মাইনাস আধান মানে মুক্ত ইলেকট্রনগুলো এই পাশে সরে চলে আসবে এর আকর্ষণের কারণের জন্য। তাহলে প্লাস আধানগুলো কি হবে একটু দূরে থাকবে, মানে বিপরীত প্রান্তে থাকবে। তো বলছি এই আধান বা এই আহিত বস্তুর মধ্যে থাকা আধানগুলোর কারণের জন্যই কিন্তু কি ঘটলো না এদিকে এই নিস্তরিত বস্তুর এক প্রান্তে ঋণাত্মক আধান জমা হলো, এক প্রান্তে ধনাত্মক আধান জমা হলো। তো আবেশ ঘটলো কিন্তু এই আধানগুলোর কারণের জন্যই।
যে আধানের কারণের জন্য এই বস্তুর মধ্যে আবেশ সৃষ্টি হচ্ছে তাদেরকে কি বলা হচ্ছে? আবেশী আধান, বাকি ইনডিউসিং চার্জ। আর এই আবেশ সৃষ্টি হওয়ার কারণের জন্য অনাহিত বস্তু বা নিস্তড়িত বস্তুর মধ্যে যে সাময়িকভাবে তড়িৎগ্রস্ততার ঘটনা ঘটছে, সাময়িকভাবে নিস্তড়িত বস্তু তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে, সেই তড়িৎগ্রস্ত হয়ে যাওয়ার যে কারণ, অর্থাৎ নেগেটিভ আধানের পোলারাইজেশন বা পজিটিভ আধানের পোলারাইজেশন, এই আধানগুলোকেই তখন আমরা কি বলছি? আবিষ্ট আধান বা কি ইনডিউস চার্জ হয়েছে। এই ইনডিউসিং চার্জ বা আবেশী আধানের প্রভাবে আবেশী আধানের কাছাকাছি যে আধানগুলো থাকছে, যে বিপরীত আধানগুলো থাকছে, এই আধানগুলোকে আমরা কি নাম দিচ্ছি? না বদ্ধ আধান বা কি বাউন্ড চার্জ। আর আবেশী আধানের জন্য নিস্তড়িত বস্তুর দূরবর্তী প্রান্তে যে আধানগুলো জমা হয়েছে, সেই বা সম আধান যেগুলো জমা হয়েছে, সেই আধানগুলোকে আমরা নাম দিচ্ছি কি? না মুক্ত আধান বা কি ফ্রি চার্জ হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? না আবেশী আধান, আবিষ্ট আধান, মুক্ত আধান এবং বদ্ধ আধান আমরা কি বুঝে ফেললাম। এরপরে চলে আসি আকর্ষণের আগে আবেশ হয়। কোনটা আগে হয়, আকর্ষণ নাকি আবেশ? দেখো, আমি একটু ভালো করে এটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের। এটা নিস্তড়িত বস্তু, এটা কি হলো? না ধনাত্মক আধানে আহিত বস্তু। এটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত বস্তু, আর এটা হচ্ছে কি? না নিস্তড়িত বস্তু। ওকে, তো ধনাত্মক আধানে আহিত বস্তুর মধ্যে কে আছে? না এক্সেস অ্যামাউন্ট অফ ধনাত্মক আধান আছে। সেই ধনাত্মক আধানের কারণের জন্য ঋণাত্মক আধানগুলো এই বস্তুর মধ্যে, নিস্তড়িত বস্তুর মধ্যে থাকা মুক্ত যে ঋণাত্মক আধানগুলো ছিল সেগুলো একপাশে সরে চলে আসছে। এই সরে চলে আসার ঘটনাকেই, অর্থাৎ বা বিপরীত প্রান্তে এই প্লাসগুলো জমা হচ্ছে কি, তাই তো? তাহলে এই আধানের প্রভাবে একটা নিস্তড়িত বস্তু বা অনাহিত বস্তুর এক প্রান্তে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সম আধান জমা হচ্ছে। এই জমার ঘটনাটাকে আমরা কি বললাম? আবেশ বললাম। তাহলে আবেশের কারণের জন্যই এই বস্তুটার এর নিকটবর্তী প্রান্তে কি হলো? ঋণাত্মক আধান জমা হলো, আর এই দূরবর্তী প্রান্তে সম আধান বা কি ধনাত্মক আধান জমা হলো। কিসের জন্য? আবেশের কারণের জন্য। ঋণাত্মক আধান জমা হলো বলেই ঋণাত্মক আধানকে কি করবে? এই আকর্ষণ করবে। তাহলে এ যে একে আকর্ষণ করছে তার কারণ হচ্ছে এই নিকটবর্তী প্রান্তে কি আধান জমা হয়েছে? না ঋণাত্মক আধান জমা হয়েছে বা বিপরীতধর্মী আধান জমা হয়েছে বলে আকর্ষণ করছে। যদি এখানে যদি ধনাত্মক আধান জমা হতো, একে আকর্ষণ করত। তার মানে আবেশ ঘটার জন্য আগে আবেশ ঘটেছে। এই যে প্লাস আধানের প্রভাবে এই মাইনাস আধানগুলো সরে আসা, এর নিকটবর্তী প্রান্তে মাইনাস আধানগুলো সরে আসা বা দূরবর্তী প্রান্তে প্লাস আধানগুলো সরে যাওয়ার ঘটনাটাই হচ্ছে আবেশ। তাহলে আবেশের কারণের জন্যই এই মাইনাস আধানগুলো এই প্রান্তে সরে এসছে বা এর বিপরীতধর্মী আধানগুলো এই প্রান্তে সরে এসছে। আর বিপরীতধর্মী আধানগুলো এই প্রান্তে সরে এসছে বলেই এই বস্তু কিন্তু একে কি করছে? আকর্ষণ করতে পারছে। কিন্তু এখানে যদি ধনাত্মক আধান চলে আসতো তাহলে কিন্তু ও কিন্তু আকর্ষণ করতে পারতো না কি, তাই তো? তাহলে সেই কারণের জন্যই সবসময় যেন কি হবে? না আগে আবেশ ঘটবে। আবেশ ঘটার ফলে বিপরীতধর্মী আধান ওর কাছাকাছি জায়গায় চলে আসবে এবং তারপরে যেমনি কাছাকাছি জায়গায় চলে আসবে তখন কি করবে? এ কিন্তু একে কিন্তু কি আকর্ষণ করবে। হয়েছে? এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার ই যেমন একে আকর্ষণ করছে, এই আধান তো একে স্যার বিকর্ষণও করছে, তাহলে স্যার আপনি এটার কথা বললেন না কেন? কেন বললাম না? কারণ এখান থেকে এর দূরত্ব বেশি, ফলে এর উপর যে বিকর্ষণ বল তার তুলনায় এখান থেকে দূরত্ব কম হওয়ার জন্য এর উপর আকর্ষণ বল কিন্তু কি বেশি। ফলস্বরূপ বিকর্ষণ বল কম, আকর্ষণ বল বেশি। এই কারণের জন্য এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য বা আকর্ষণ বলের জন্য এই বস্তু কিন্তু এই অনাহিত বস্তুটাকে বা যে বস্তুর মধ্যে আবেশ ঘটাচ্ছে তাকে কিন্তু কি আকর্ষণ কিন্তু কি করছে। অর্থাৎ এই কারণে আমরা বলছি কি, না আকর্ষণের আগে আবেশ ঘটছে, তারপরে কিন্তু কি আকর্ষণ কিন্তু কি ঘটছে। ওকে, তাহলে আমরা এর পরবর্তী টপিকে চলে যাই। এবার চলে আসবো স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে যাওয়ার আগে আমাদের জানতে হবে তড়িৎবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ কি জিনিস। ইলেকট্রোস্কোপের ডেফিনেশনটা আমাদের ছায়া প্রকাশনী বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। কি দেওয়া আছে? না যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে তড়িৎ আধানের অস্তিত্ব ও প্রকৃতি জানা যায়। তাহলে মোদ্দা কথা ইলেকট্রোস্কোপ কি? এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মধ্যে আধান আছে কি নেই জানা যায়, আর যদি আধান থাকে সেটা প্লাস আধান নাকি মাইনাস আধান
এটাও জানা যায়, যে যন্ত্রের সাহায্যে জানা যায় সেটার নাম হচ্ছে কি ইলেকট্রোস্কোপ বা তড়িৎবীক্ষণ যন্ত্র। তো তড়িৎবীক্ষণ যন্ত্রের মধ্যে খুব প্রচলিত এবং প্রাচীন তড়িৎবীক্ষণ যন্ত্র কোনটা? না স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ। হোয়াই ইট ইজ কল্ড গোল্ড লিপ? এটাকে কেন স্বর্ণপত্র বলা হচ্ছে? কারণ দেখবে আমাদের ছায়া প্রকাশনী বইতে সুন্দর করে ছবিটা দেওয়া আছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রে। তার যে দুটো পাতা মানে দুটো প্লেট, এই দুটো প্লেট সোনার পাত দিয়ে তৈরি। সোনার পাত দিয়ে কেন তৈরি হয়েছে? কারণ সোনারকে খুব পাতলা করা যায়, একে হালকা করা যায়। অর্থাৎ খুব পাতলা জিনিস সোনাকে কিন্তু আমরা খুব পাতলা কিন্তু করতে পারি। অর্থাৎ যাকে খুব পাতলা করতে পারবো সে কিন্তু কি তুলনামূলক হালকা হবে। তো এইরকম সোনার পাত দিয়ে তৈরি দুটো পাত আছে, এই কারণের জন্য এর নাম হয়েছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। জিনিসটা কি আমি একটুখানি বলে দিই সংক্ষেপে। ওপরে একটা কি কন্ডাক্টিং প্লেট থাকবে, এখান দিয়ে কন্ডাক্টিং প্লেটের সঙ্গে আরেকটা সুপরিবাহী পদার্থ নির্মিত দণ্ড থাকবে, এটা আবার অন্তরক পদার্থ দিয়ে তৈরি একটা দণ্ড। এর সঙ্গে সোনার দুটো পাত থাকবে, এইরকমভাবে দুটো কিন্তু কি পাত থাকবে, এই পাত দুটো কিন্তু কি এরকমভাবে কি মুভ করতে পারবে। এবার এখানে দুটো টিনের প্লেট থাকে, কিছু জল শোষক, ভেতরে যাতে জলীয় বাষ্প না থাকে তার জন্য কিছু জল শোষক কিন্তু কি দেওয়া থাকে, হয়েছে? তো কিভাবে এই অস্তিত্ব জানতে পারবে আর কিভাবে প্রকৃতি জানতে পারবে একটুখানি বলে দিই তোমাদের। ধরো আধানের অস্তিত্ব আছে কিনা জান। ধরো এটা একটা বডি, তুমি এনেছো একে প্লাস অবস্থায় এনেছো, মানে ধনাত্মক আধানে আহিত বস্তু এনেছো। এ ধনাত্মক আধানে মানে এ আহিত না অনাহিত আমরা কি করে জানবো? যদি এই বস্তুটাকে একে টাচ করো সঙ্গে সঙ্গে ধনাত্মক আধান এখানে চলে আসবে, তাহলে সেই ধনাত্মক আধান এর মধ্যে দিয়ে গিয়ে এখানেও ধনাত্মক আধান হয়ে যাবে, এখানেও ধনাত্মক আধান হয়ে যাবে। তাহলে দুটো ধনাত্মক আধান পরস্পর কি করবে? বিকর্ষণ করবে, সঙ্গে সঙ্গে লিফট দুটো এরকম ছিল সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে যাবে। অর্থাৎ যদি এই আহিত বস্তু হয় তাহলে সঙ্গে সঙ্গে লিফট দুটো কি হবে? বিস্ফারিত হবে, এক্সপ্লোড হবে। আবার যদি এটা নেগেটিভ আধান তড়িৎগ্রস্ত হয় তাতেও কিন্তু একই ঘটনা ঘটবে, এখান থেকে নেগেটিভ আধান চলে আসবে, তাহলে নেগেটিভ আধান এতেও চলে যাবে এতেও চলে যাবে, ফলে সমপরিমাণ আধান পরস্পরকে বিকর্ষণ করবে, হয়েছে? তো কোনো একটা বস্তু আহিত না অনাহিত এটা জানতে পারলাম। যদি আহিত হয় তাহলে আধানের প্রকৃতি আমরা কি করে জানতে পারবো? ধরো এই প্রকৃতি জানার জন্য কি করতে হবে? এটাকে কি করতে হবে? আগে থেকে এই প্লেটটাকে তোমাকে কোনো একটা আধানে আহিত করে রাখতে হবে। ধরো ধনাত্মক আধানে তুমি আহিত করে রেখেছো। এইবার তুমি ধনাত্মক আধানে আহিত করে রাখার জন্য এ সামান্য হলো বিস্ফারিত অবস্থায় আছে, কারণ এতেও ধনাত্মক আধান এতেও ধনাত্মক আধান আছে, বিস্ফারিত অবস্থা আছে। এরপরে তুমি যদি এখানে যদি ধনাত্মক আধানে আহিত কোনো একটা বস্তুকে আনো তাহলে কি হবে? আরও কিছু পরিমাণ ধনাত্মক আধান এখানে যাবে, তাহলে এখানে ধনাত্মক আধানের পরিমাণ কি আরও বাড়বে, এরা পরস্পর উপর আরও বেশি বিকর্ষণ বল প্রয়োগ করবে, লিফট দুটো কি আরও ফাঁক হয়ে যাবে। কিন্তু যদি তোমার একটা ঋণাত্মক আধানে আহিত বস্তুকে আনো তাহলে কি হবে? ঋণাত্মক আধানে আহিত বস্তু ঋণাত্মক আধান এখানে আসার জন্য কিছু পরিমাণ ধনাত্মক আধানকে কি করে দেবে? প্রশমিত করে দেবে, ফলে এখানে ধনাত্মক আধানের পরিমাণ কমে যাবে, তাহলে এই দুটো প্লেটেও ধনাত্মক আধানের পরিমাণ কমে যাবে, তাহলে কমে গেলে কি হবে? এদের মধ্যে বিকর্ষণ বলটাও কমবে, প্লেট দুটো কি কাছাকাছি চলে আসবে। অর্থাৎ কি করে বুঝলাম? না যে আধানে আহিত করে রেখেছি বস্তুটা সেই আধানে যদি আহিত থাকে তাহলে বিস্ফোরণের পরিমাণ বাড়বে, বস্তুটা যদি বিপরীত আধানে আহিত থাকে তাহলে বিস্ফোরণের পরিমাণ কি কমবে। তাহলে লিফ যদি বিস্ফারিত হয় তাহলে বুঝে নিতে হবে এ যে আধানে আহিত হয়ে আছে বস্তুটা কি সেই আধানে আহিত, আর যদি বিস্ফোরণের পরিমাণ কমে যায় তাহলে বুঝতে হবে এ যে আধানে আহিত হয়ে আছে এখানকার আধান কিন্তু তার কি বিপরীত ধর্মী। ওকে, তাহলে আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র আমরা কি বুঝে ফেললাম। নেক্সট টপিকে চলে যাই আমরা। আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বহিস্থ পৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ চার্জ অলওয়েজ রিসাইড অন দ্য আউটার সারফেস অফ এ কন্ডাক্টর। কেন? ধরো কোনো একটা বস্তুকে তুমি কিছু পরিমাণ ঋণাত্মক আধান দিলে, ধরো একটা বস্তুকে কিছু পরিমাণ তুমি নেগেটিভ চার্জ দিলে, -v চার্জ দিলে, ধর +v চার্জ দিলে, ধনাত্মক আধান দিলে, তাহলে ধনাত্মক আধানগুলো এখানে থাকবে। তাহলে ধনাত্মক আধানগুলো যেমনি এখানে থাকবে, এর মধ্যে যদি ছড়িয়ে থাকে, এই ধনাত্মক আধানগুলো ছড়িয়ে থাকলে এরা পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি হবে? পরস্পরকে ঠেলবে, ঠেলতে ঠেলতে এরা কি হয়ে যাবে? একেবারে পরস্পরকে ঠেলতে ঠেলতে এরা একেবারে বহিস্থ পৃষ্ঠে চলে যাবে। এরপরেও হয়তো বিকর্ষণ করছে কিন্তু এর বাইরে বেরোতে পারছে না, পদার্থের বাইরে কিন্তু কি বেরোতে পারছে না, অর্থাৎ এরা কি হচ্ছে না আউটার সারফেসে কিন্তু অবস্থান করছে। এদের পারস্পরিক বিকর্ষণ বলের জন্য ঠেলতে ঠেলতে এরা একেবারে কিন্তু কি চলে যাচ্ছে না সারফেসে কিন্তু চলে যাচ্ছে। সেই জন্য বলা হয় আমাদের কি না আধান সবসময় কি হয় না বহিস্থ পৃষ্ঠে বা আউটার সারফেসে কিন্তু কি অবস্থান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আধান কোথায় অবস্থান করে এবং কেন অবস্থান করে। চলে আসি আমরা নেক্সট টপিকে। পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন এবং আধানের তলমাত্রিক ঘনত্ব।
আধান বন্টন। ধরো কোন একটা বস্তু, এই বস্তুটাকে তুমি কিছু পরিমাণ আধান দিলে, আধান যদি সুষমভাবে বন্টিত হয় তাহলে এর সমস্ত জায়গায় আধানের বন্টনটা কি হবে? সুষম হবে। কিন্তু আধান যদি সুষমভাবে বন্টিত না হয়, দেখা যাবে এইখানে একটু বেশি পরিমাণ আধান আছে, এখানে কিন্তু কি কম পরিমাণ আধান কিন্তু আছে। অর্থাৎ আধানের বন্টন যদি সুষম হয়, সমস্ত জায়গায় আধানের পরিমাণটা কি হবে? সমানভাবে কিন্তু ছড়িয়ে পড়বে। কিন্তু আধানের বন্টন যদি সুষম না হয়, তাহলে কোনো জায়গায় আধানের পরিমাণ বেশি থাকবে, কোনো জায়গায় আধানের পরিমাণ কম থাকবে। এই কোথায় আধানের পরিমাণ বেশি থাকছে, কোথায় আধানের পরিমাণ কম থাকছে, এইটা বোঝার জন্য আমরা নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইন্ট্রোডিউস করেছি। কি কোয়ান্টিটি? সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্বের বলতে আমরা কি বলছি? না, বলছি যে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আধান থাকে তাকে আমরা কি বলছি? আধানের তলমাত্রিক ঘনত্ব। যেমন ধরো একটা স্ফিয়ার, এর রেডিয়াস বা ব্যাসার্ধ ধরো আর, তাহলে এর ক্ষেত্রফল কত? এরিয়া কত? অবশ্যই 4 পাই আর স্কোয়ার। একটা স্ফিয়ার বা গোলকের এরিয়া তোমরা জানো 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে তুমি কত পরিমাণ চার্জ দিলে? ধরো কিউ পরিমাণ চার্জ দিলে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে কত পরিমাণ আধান রইল? না, কিউ বাই কত? 4 পাই আর স্কোয়ার পরিমাণ আধান রইল। এই যে কিউ বাই 4 পাই আর স্কোয়ার, এটাকেই আমরা কি দিয়ে ডিনোট করছি? না, সিগমা দিয়ে ডিনোট করছি। এই সিগমাটাকে কি বলা হচ্ছে? না, আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি। যদি কোনো পদার্থের মধ্যে আধানের বন্টন সুষম হয়, তোমরা জানবে সমস্ত জায়গাতে, ওই পদার্থটার সমস্ত জায়গাতে এই সিগমার মান কিন্তু কি হবে? সমান হবে। আর যদি আধানের বন্টন সুষম না হয়, তোমরা জানবে যে সেখানে কিন্তু কি হয়েছে? না, আধান কিন্তু সুষমভাবে কিন্তু কি বন্টিত হয়নি। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের মান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কোথায় আধান সুষমভাবে বন্টিত হয়েছে আর কোথায় আধান সুষমভাবে কি বন্টিত হয়নি। এখন প্রশ্ন উঠছে যে আধান কোথায় বেশি পরিমাণে থাকবে? ধরো কিরকম ধরনের একটা বস্তু, এরকম একটা বস্তু, আর ধরো এরকম একটা বস্তু, তো এখানে এই বস্তুটার ক্ষেত্র আর এই বস্তুটার মধ্যে পার্থক্য কোথায়? এই বস্তুটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এর যে বক্রতল, বক্রতলটা কি সিমেট্রিক বা প্রতিসম, কিন্তু এখানকার যে বক্রতল এ কিন্তু সিমেট্রিক বা প্রতিসম নয়। এইটুকুর অংশের বক্রতা ব্যাসার্ধ খুব কি কম, এর আরের থেকে এটা যদি 8 বলে, 8 মান কি খুব কম, কি তাই তো? আবার এইটুকুন অংশের আবার বক্রতা ব্যাসার্ধ, এ একটা বড় বৃত্তের অংশ ধরো, এর আবার বক্রতা ব্যাসার্ধ কি বেশি, 8 ধরো বেশি। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা বক্রতলে যদি বক্রতা ব্যাসার্ধকে নেওয়া যায়, তাহলে দেখা যাবে কোথাও বক্রতা ব্যাসার্ধ বেশি, কোথাও বক্রতা ব্যাসার্ধ কম, কিন্তু এর কিন্তু সব জায়গায় বক্রতা ব্যাসার্ধ কি সমান। তাহলে তুমি ভেবে দেখো, যার বক্রতা ব্যাসার্ধ কম অর্থাৎ আর এর মানটা কম, তার ক্ষেত্রে কি হবে? সিগমার মান কি বেশি হবে, কারণ আর যত ছোট হবে সিগমা তত বাড়বে। আবার যার ক্ষেত্রে আর এর মানটা বেশি অর্থাৎ যার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ বেশি, তার ক্ষেত্রে কি সিগমার মান কি কম হবে। তাহলে তোমরা এটুকু বুঝতে পারছো যে যখন যে অংশের বক্রতা ব্যাসার্ধ কম, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ কার কম? যেখানে বক্রতা বেশি সেখানকার বক্রতা ব্যাসার্ধ কম। এই অংশে কি বক্রতা বেশি, তাই বক্রতা ব্যাসার্ধ কম। যে অংশের বক্রতা ব্যাসার্ধ কম বা বক্রতা বেশি, সেখানে সিগমার মান কিন্তু কি তুলনামূলক বক্রতা ব্যাসার্ধ কম এবং বক্রতা বেশি, যেহেতু বক্রতা ব্যাসার্ধ কম তার সিগমার মান কিন্তু কি সেখানে কি বেশি, অর্থাৎ সেখানে আধান জমাট বাঁধার সম্ভাবনা কিন্তু তুলনামূলক সম্ভাবনায় আধান জমাটের পরিমাণটা কিন্তু কি বেশি থাকবে একটা ক্ষুদ্র এরিয়ার মধ্যে। কারণ এটা কি আধানের তলমাত্রিক ঘনত্ব, তো তাহলে একক এরিয়ার মধ্যে যে পরিমাণ আধান থাকে, তাহলে সিগমা বাড়ছে মানে কম এরিয়ার মধ্যে বেশি পরিমাণ আধান থাকবে, তাহলে আধানের গ্যাদারিংটা কিন্তু কি বেশি হবে, জমাট কিন্তু কি বেশি বাঁধবে। আর এক্ষেত্রে কি বক্রতা ব্যাসার্ধ বেশি, তার মানে কি বক্রতা কম, তাহলে বক্রতা ব্যাসার্ধ বেশি, বক্রতা কম হলে তার কি সিগমা কি হবে তুলনামূলক কি বক্রতা ব্যাসার্ধ বেশি, তাহলে সিগমা সেক্ষেত্রে কি হবে কম হবে। তাহলে তোমরা এটুকুন জিনিস বুঝলে। আর আধান কোথায় বেশি জমা হবে? যেখানে বক্রতা বেশি সেখানে আধান কিন্তু কি বেশি জমা হবে, যেখানে বক্রতা কম সেখানে কিন্তু আধান কিন্তু কি কম জমা হবে। বা তুমি বক্রতা ব্যাসার্ধ দিয়ে যদি বলো, যেখানে বক্রতা ব্যাসার্ধ কম সেখানে আধান জমার পরিমাণ বেশি, আর যেখানে বক্রতা ব্যাসার্ধ বেশি সেখানে কিন্তু আধান জমার পরিমাণটা কিন্তু কি কম হয়েছে। তাহলে আমি আশা করি আধানের বন্টন এবং আধানের তলমাত্রিক ঘনত্ব সম্পর্কে তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট টপিকে চলে আসি। দেখো একটা প্রবলেম,
এই প্রবলেমটা আমাদের ছায়া প্রকাশনীর বইতেই আছে, তোমরা প্রবলেমটা দেখলেই বুঝতে পারবে। 3 mm ব্যাসার্ধ বিশিষ্ট একই আধানে আহিত 27টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? তো তোমাকে এই 3 mm ব্যাসার্ধ এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। ইনফ্যাক্ট দেখবে এই সংখ্যাটা কিন্তু তোমাদের নাও দিতে পারে, বলতে পারে আর ব্যাসার্ধ বা এনিথিং এলস বলতে পারে। আবার এই সংখ্যাটাও কিন্তু পরিবর্তন করতে পারে, 27টা থাকতে পারে, 64টা থাকতে পারে, 125টাও কিন্তু কি থাকতে পারে। আচ্ছা, তো কি বলছে, এই ব্যাসার্ধের এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। তাহলে একটা ছোট জলবিন্দু, এরকম কতগুলো জলবিন্দু আছে? জলবিন্দুর সংখ্যা কতগুলো আছে? 27টা, প্রশ্নে বলে দিয়েছে। ধরলাম প্রত্যেকটাতে কত করে আধান আছে, কিউ করে আধান আছে, তাহলে মোট আধানের পরিমাণ কত? 27 কিউ, কারণ 27খানা জলবিন্দু আছে, প্রত্যেকটা ধরলাম কিউ করে আধান আছে, তাহলে মোট আধানের পরিমাণ কত? 27 কিউ। তাহলে এর ব্যাসার্ধ ধরলাম ধরো স্মল আর, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে এর ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কয়ার হচ্ছে এর ক্ষেত্রফল। এই প্রত্যেকটা জলবিন্দুকে কত করে আধান দিয়েছি? কিউ করে আধান দিয়েছি। তাহলে প্রত্যেকটা ছোট জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কত? সিগমা স্মল ইকুয়াল টু কি লিখবো? কিউ বাই 4 পাই স্মল আর স্কয়ার। তাহলে প্রত্যেকটা ছোট জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা স্মল ইকুয়াল টু হয়ে গেল কিউ বাই 4 পাই আর স্কয়ার। এবার বলছি এইরকম 27টা ছোট জলবিন্দু যুক্ত একটা বড় জলবিন্দু তৈরি করেছে। তাহলে একটা বড় জলবিন্দু তৈরি করেছে। এর মধ্যে কতগুলো জলবিন্দু আছে? 27খানা জলবিন্দু আছে। তাহলে 27খানা জলবিন্দু আছে মানে 27খানা জলবিন্দুর মোট যে আধান, সেই আধানটা এর মধ্যে আছে। তাহলে এর মধ্যে কত পরিমাণ আধান আছে? অবশ্যই 27 কিউ পরিমাণ আধান আছে। কেন না, প্রত্যেকটাতেই তো কিউ করে আধান দিয়েছি। 27টা জলবিন্দু মানে কত পরিমাণ আধান আছে? 27 কিউ পরিমাণ আধান আছে। ধরলাম জলবিন্দুটা বড়, ধরলাম এর ব্যাসার্ধ কত হয়েছে? ক্যাপিটাল আর। আচ্ছা বলতো, এই ছোট জলবিন্দুগুলো যেগুলো ছিল তাদের মোট আয়তন যা হবে, 27খানা জলবিন্দুর মোট আয়তন যা হবে, এই বড় জলবিন্দুটার মোট আয়তন কি হবে? তাই হবে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে লিখতে পারি 27 ইন্টু 4/3 পাই স্মল আর স্কোয়ার, 27 ইন্টু 4/3 পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু কত? 4/3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। কারণ আমরা জানি গোলকের আয়তন কত না 4/3 পাই আর কিউব। তাহলে এখানে 27টা জলবিন্দু ছিল, তাদের প্রত্যেকের আয়তন 4/3 পাই আর স্কোয়ার ইন্টু কত? 27 মোট আয়তন। এই যে আয়তনটাই হচ্ছে কি বড় জলবিন্দু আয়তন, তার মানে কি 4/3 পাই কি ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে বলো পাই পাই কাটলো, 4/3 কাটলো, তার মানে কত হয়ে গেল? 27, এটা আর কিউব হবে, 4/3 পাই আর কিউব হবে। এটা 27 ইন্টু 4/3 পাই আর কিউব, কারণ গোলকের আয়তনের পরিমাণ, আয়তনের ফর্মুলাটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানেও কিন্তু 4/3 পাই কিন্তু কি আর কিউব। তাহলে এখানে 27 আর কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে? ক্যাপিটাল আর কিউব হয়ে যাবে। তাহলে শুধু ক্যাপিটাল আর ইকুয়াল টু কত হয়ে যাবে? 3 স্মল আর তার কি হোল কিউব, আর কিউব ইকুয়াল টু, তাহলে এখানে আর ইকুয়াল টু কত হয়ে যাবে? 3 আর হয়ে যাবে। তার মানে এই জলবিন্দুটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর কি হয়ে যাবে না ছোট জলবিন্দুর যে ব্যাসার্ধ তার 3 গুণের সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ কি পেলাম না ক্যাপিটাল আর ইকুয়াল টু কত? 3 আর পেলাম। ওকে, তাহলে এবার এর আধানের তলমাত্রিক ঘনত্ব আমি বার করি। তাহলে এর ভেবে দেখো, এর ক্ষেত্রফল কত? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এর মধ্যে কত পরিমাণ আধান আছে? 27 কিউ পরিমাণ আধান আছে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা বিগ ইকুয়াল টু কত না 27 কিউ বাই কত? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। কি তাই তো? আবার তোমরা এই কিছুক্ষণ আগে পেয়েছো ক্যাপিটাল আর ইকুয়াল টু 3 আর, তো বসিয়ে দিতে পারি। তাহলে সিগমা বিগ ইকুয়াল টু কত হবে? 27 কিউ বাই 4 পাই 3 আর তার কি হোল স্কোয়ার। আমাকে চেয়েছে কি আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। তাহলে সিগমা স্মল ইজ টু সিগমা বিগ যদি করি তাহলে কত হয়ে যাবে না কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইজ টু কত হয়ে যাবে? 27 কিউ বাই কত না 4 পাই 3 আর স্কোয়ার হয়ে যাবে। তো এটা রেশিও করলেই যা হবে সেটাই হয়ে যাবে। এটা কি সিগমা স্মল ইজ টু সিগমা বিগ এর কি অনুপাত। দেখবে তোমাদের ছায়া প্রকাশনীর বইতে কিন্তু এই প্রবলেমটা খুব সুন্দর করে করা আছে 3 mm ব্যাসার্ধ দিয়ে। তোমরা এটা অবশ্যই ফলো করবে।
এবার নেক্সট টপিকে চলে যাই। তীক্ষ্ণাজ্ঞ পরিবাহীর ক্রিয়া, অ্যাকশন অফ পয়েন্টেড কন্ডাক্টর। এই পয়েন্টেড এই কথাটা কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্বের সঙ্গে খুব অ্যাসোসিয়েটেড। পয়েন্টেড মানে কি? ছুচালো। যেমন ধরো এই মুখটা কি ছুচালো মুখ, কিন্তু এই মুখটা কিন্তু ছুচালো মুখ নয়। তাহলে যার মুখ ছুচালো তার বক্রতা ব্যাসার্ধ কি কম, যার মুখ ছুচালো নয় তার বক্রতা ব্যাসার্ধ কি বেশি, কি তাই তো? তাহলে কি বলেছি না সিগমা মানে আমরা কি বলেছি না Q/4πr²। তাহলে যার আর কম তার সিগমা বেশি, সেখানে আধান বেশি জমা হবে, অল্প এরিয়ার মধ্যে বেশি সংখ্যক আধান থাকবে। তাহলে তীক্ষ্ণ পরিবাহী তীক্ষ্ণ অংশ যেখানে থাকবে সেখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, কারণ তার আর কম, সিগমা বেশি। আধানের তলমাত্রিক ঘনত্ব কি বেশি হবে? আর আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি মানেই অল্প জায়গার মধ্যে অনেক সংখ্যক আধান থাকবে। অর্থাৎ এটুকুন আমরা বুঝতে পারছি যে কোনো পরিবাহীর মধ্যে বা কোনো কিছুর মধ্যে কোথায় আধানের জমাট বাঁধার সংখ্যাটা বেশি থাকবে না যে অংশটা কি বেশি ছুচালো, অর্থাৎ যে অংশের বক্রতা ব্যাসার্ধের মানটা কি তুলনামূলক কি কম। ওকে, বজ্রবহ বা বজ্র নিবারক বা লাইটিং কন্ডাক্টর অর লাইটিং অ্যারেস্টার। তার আগে আমরা দেখে নিই বজ্রপাত কি জিনিস। বজ্রপাত কিছুই নয়, বিপুল পরিমাণ আধান সোজা নেমে আসার ঘটনাকে আমরা বজ্রপাত বলি। দ্যাট মে বি পজিটিভ চার্জ, দ্যাট মে বি কি নেগেটিভ চার্জ, যে কোনো কিছু আধান হতে পারে। বিপুল পরিমাণ আধান নেমে আসার যে ঘটনা, সেই ঘটনাটাকে আমরা কি বলছি বজ্রপাত। তো যদি এই ধরো নেমে আসার সঙ্গে পথে যদি আমরা কোনো একটা কন্ডাক্টর দিয়ে দিই বা সুপরিবাহী পদার্থ দিই, তাহলে কি আধান সেই পথে যাবে। ধরো বিপুল পরিমাণ আধান নামছে, তুমি ওর সঙ্গে একটা কন্ডাক্টর বা সুপরিবাহী পদার্থ টাচ করে রাখলে, একটা ইনসুলেটর বা কুপরিবাহী পদার্থ টাচ করে রাখলে, তাহলে কোনটা দিয়ে আধান পাস করবে? সুপরিবাহী পদার্থ দিয়ে আধান পাস করবে। তো দেখা যায় যে বড় বড় যেমন বাড়ি, এই ছবিটা দেখবে আমাদের ছায়া প্রকাশনী বইতেই আছে, বড় বড় বাড়িতে কি হয় এরকম লাইটিং অ্যারেস্টার লাগানো থাকে। এটা কি ধাতব পরিবাহী দিয়ে তৈরি হয়। তো ধাতব পরিবাহী হলে বিপুল পরিমাণ বজ্রপাতের ফলে বিপুল পরিমাণে আসা আধান কি করে না এই পরিবাহীর উপরিপ্রান্তে কি ঋণাত্মক আধান তৈরি করে। এই ঋণাত্মক আধান তৈরি করার ফলে কিছুটা কিন্তু কি হয়ে যায় না এই আধান ওকে কিন্তু কি কিছুটা নিউট্রালাইজ করে ফেলে, এবং বাদবাকি অংশের আধান কিন্তু কি ভূমি সংলগ্ন। এটা কি হয় না এই পাতটা কিন্তু কি ভূমি সংলগ্ন থাকে। তাহলে কি হয় না বিপুল পরিমাণ আধান এই পাতের মধ্য দিয়ে কিন্তু কি হয়ে যায় নেমে যায়। ইনিশিয়ালি যখন ও নামতে থাকে তখন কি হয় এখানে বিপরীত আধান আবিষ্ট করে। এই বিপরীত আধান আবিষ্ট করার জন্য এই ধনাত্মক আধানগুলোকে আরও বেশি করে টানার ফলে যেমনিকে টাচ করে সঙ্গে সঙ্গে এই ধনাত্মক আধানগুলো সোজা গ্রাউন্ড বা ভূমিতে কিন্তু কি চলে যায়। ফলে আমাদের ঘর বাড়ি কী হয় না বিভিন্ন ক্ষতির হাত থেকে কিন্তু কি রক্ষা পায়, কারণ বিপুল পরিমাণ স্থিরতাত্ত্বিক শক্তি নিয়ে আসে। সেই শক্তি যদি পুরোটা যদি বস্তু বা ঘরবাড়ির উপর যদি প্রযুক্ত হয়, সে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই কারণের জন্য কিন্তু কি এই লাইটিং অ্যারেস্টার কিন্তু কি ইউজ করা হয়। তো আমরা এই বজ্র নিবারককে আমরা কি বলছি লাইটিং অ্যারেস্টার হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল কোনটা, বিপজ্জনক স্থান কোনটা? বুঝতেই পারছো যে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল কোনটা হতে পারে না যেখানে তুমি কন্ডাক্টরের পাশাপাশি যদি থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু কী হয়ে যাবে না তুমি কিন্তু নিরাপদ জায়গায় থাকতে পারবে না। কারণ কন্ডাক্টরের সঙ্গে তুমি টাচ করে থাকলে সেই কন্ডাক্টরের মধ্যে কিন্তু আধান নামবে। তো কন্ডাক্টরের মধ্যে আধান লাগলে তোমার শরীরও একটা কন্ডাক্টর, তাহলে তোমার শরীরের মধ্যে আধান পাস করে যাবে, তখন কী হবে তুমি ইলেকট্রিফাইড হয়ে যাবে। সেই কারণের জন্যই কখনো কিন্তু কী হবে না কোনো সুপরিবাহী পদার্থ নির্মিত দণ্ডের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো যাবে না, বা কোনো গাছের পাশে কিন্তু হেলান দিয়ে দাঁড়ানো যাবে না, কারণ গাছও একটা কি না সুপরিবাহী পদার্থ হিসাবেই কিন্তু কি কাজ করে। বিপুল পরিমাণ আধান কিন্তু দিয়ে ওর মধ্যে দিয়ে কিন্তু কি নেমে যায়। তো এগুলো হচ্ছে সবই কিন্তু কি বিপজ্জনক স্থান। আর নিরাপদ আশ্রয়স্থান কোনটা? নিরাপদ আশ্রয়স্থান হচ্ছে কোনো সুপরিবাহী পদার্থ নির্মিত চাদরের মধ্যে তুমি থাকো। ধরো তুমি এখানে বসে আছো আর তুমি একটা সুপরিবাহী পদার্থ নির্মিত চাদর মধ্যে বসে আছো, তাহলে ধরো বিপুল পরিমাণ আধান এসে জড়ো হলো। সেই আধানগুলো এলে কী হবে আমি কিছুক্ষণ আগেই বলেছি না আধান সবসময় পরিবাহী বহিস্থ পৃষ্ঠে ছড়িয়ে যায়। তাহলে এই সমস্ত বহিস্থ পৃষ্ঠে কিন্তু কি আধানগুলো ছড়িয়ে গেল, ফলে তুমি কিন্তু কী হলে না আধানের প্রভাব থেকে কিন্তু কি মুক্ত রইলে, কারণ তুমি তো এই আধানের সঙ্গে টাচ করে নেই। তো বিপুল পরিমাণ আধান এলেও যেহেতু পরিবাহীর মধ্যে বন্টন হবে, সেই বন্টনের ফলে কিন্তু কী হয়ে যাবে তারা
বহিস্থ পৃষ্ঠে অবস্থান করবে। আধান সবসময় বহিস্থ পৃষ্ঠে অবস্থান করে বলেছি, বহিস্থ পৃষ্ঠে অবস্থান করার জন্য তুমি কিন্তু কি সুরক্ষিত থাকবে। এইরকম কোনো স্থান কিন্তু কি বজ্রপাতের সময় কিন্তু কি নিরাপদ আশ্রয়স্থল আমরা বলতে পারি। ওকে, তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক যে প্রিলিমিনারি আইডিয়া অর্থাৎ ক্লাস 12-এর ছায়া পদার্থবিদ্যা বইয়ের যে প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আজকে আমরা আলোচনা করলাম। তাহলে পদার্থবিদ্যা বিভাগের অন্যান্য টপিকের বিভিন্ন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিওর পাওয়ার ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে।